হ্যালো এভরিওয়ান, সকলকে গুড ইভিনিং। সবাই লাইভে চলে এসো। আমরা লাইভে চলে এসেছি। লাইভ ক্লাস দ্বিঘাত সমীকরণের উপরে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপরে লাইভ ক্লাস শুরু হবে। 9টার সময় টাইম দেওয়া ছিল, অলরেডি আমি একটু লেট করে ফেলেছি। 9টা 8 বেজে গেছে, 8 মিনিট লেট হয়ে গেছে। তো আর 2-3 মিনিটের মধ্যে সবাই জয়েন হয়ে যাও, তার মধ্যে ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? আমরা বিগত যে ক্লাস করেছি তাতে দ্বিঘাত সমীকরণে যেখান পর্যন্ত হয়েছিল তার পরবর্তী যে অংশ সেটা কন্টিনিউ করব। তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও। আমার যে লাইট অর্থাৎ বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, প্লাস আমার সাউন্ড ঠিকঠাক আসছে কিনা, যারা জয়েন করেছো একটু আমাকে কনফার্ম করো। তোমাদের কনফার্মেশন পেলে তবেই আমি ক্লাসটা শুরু করব। কে কে জয়েন করেছো নাম জানাবে, কোথা থেকে জয়েন করেছো সেটা জানাবে, এবং সাউন্ড ক্লিয়ার আসছে কিনা, ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কনফার্ম করো, তারপরে আমি শুরু করছি পড়ানো। যারা লাইভে আছো তারা তাড়াতাড়ি একটু সাউন্ড ক্লিয়ার আসছে কিনা জানাও। অলরেডি আমাদের লেট করেছি ফেলেছি, আমরা আর লেট করব না, ক্লাস শুরু করে দেবো। কি ব্যাপার, আমার সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছ না? যদি শুনতে না পাও তাহলে সেটাও জানাও, আর যদি ক্লিয়ার আসে সেটাও জানাও, তাহলে শুরু করে দেবো। কারো কোনো রিপ্লাই পাচ্ছি না কিন্তু। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বলছে, তাহলে শুরু করা যাক। আমরা দেখো আগের দিন কোষে দেখি 1.1-এর 5-এর দাগটা শেষ করেছিলাম। আজকে আমরা 6-এর দাগ শুরু করব। 6-এর দাগে যেটা বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। সরি, এখানে 6-এর দাগের 1-এরটাতে যেটা আছে, মানে আমাদের এখানে যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো থেকে আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে?
তো প্রথম যে সমস্যাটা আছে একের দাগের, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এই ক্ষেত্রে দৈর্ঘ্য বা প্রস্থ কত যদি আমরা জানতে চাই, সেটা সমীকরণ গঠন করে সমাধান করতে পারবো। এখানে যদিও সমাধানের ব্যাপার নেই, শুধু সমীকরণ গঠন করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আমাদের সেটা একটু দেখে নিই। একটি আয়তক্ষেত্রের কথা বলা আছে, মনে করছি এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের প্রস্থের থেকে দৈর্ঘ্যটা 3 মিটার বেশি বলেছে, আর এই কর্ণটা বলা আছে 15 মিটার। এটা বলা আছে 15 মিটার, ঠিক আছে। এখন যেহেতু আমাদের প্রস্থ দেওয়া নেই, আমরা প্রস্থটা যদি x মিটার ধরে নিই, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? x প্লাস 3 মিটার। 3 মিটার বেশি বলেছে, যেহেতু 3 মিটার বেশি বলেছে, তাহলে দৈর্ঘ্যটা আমাদের হবে x প্লাস 3 মিটার। ঠিক আছে তো? এখন দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, এটা হচ্ছে কর্ণ। দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে কর্ণের একটা সম্পর্ক আছে, বা দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে কর্ণের কি করে কর্ণ বের করতে হয় তার সূত্র আমরা জানি। সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে দ্বিঘাত সমীকরণটা গঠন করতে পারবো। কি হবে সেটা? না, কর্ণ সমান হয় √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এই দুটোর যোগ করে রুট করে দিলে যেটা হবে সেটাই হবে 15, কর্ণের সঙ্গে সমান হবে। সেখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে। সরি, ঠান্ডা লেগে গেছে, কাশিতে তোমাদের হয়তো শুনতে একটু ডিস্টার্ব হবে। যাই হোক, একটু কষ্ট করে ক্লাসটা করো, এখন ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই। তো তাহলে আমরা মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান হচ্ছে x মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x প্লাস 3 মিটার। অতএব কর্ণ কত হবে? না, কর্ণ সমান হবে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার, এত মিটার। এই সূত্রটা সবার জানা আছে তো? যদি না জানা আছে বলে দিচ্ছি, শুনে নাও। কোনো আয়তক্ষেত্রের কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, এটা সূত্র। সেই সূত্র দিয়ে আমরা কর্ণটা বের করেছি। এখানে কর্ণের দৈর্ঘ্য বলা আছে 15 মিটার, তাহলে শর্তানুযায়ী এটা সমানই 15। তাহলে লিখবো অতএব শর্তানুসারে কি হবে? না, √x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান হচ্ছে 15। এইটাকে আমরা ক্যালকুলেশন করে দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসতে পারবো। কিভাবে ক্যালকুলেশনটা করব? ক্যালকুলেশনটা সহজ হবে কি করে? না, যেহেতু আমাদের এখানে রুট আছে, এই রুটটাকে তুলতে গেলে বাম পক্ষটা স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে। বাম পক্ষটা যদি বর্গ করি, তাহলে তো ডান পক্ষটাও বর্গ করতে হবে, নাহলে সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা উভয় পক্ষের বর্গ করব। উভয় পক্ষের বর্গ করলে যেটা পাবো সেটা হচ্ছে x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান হচ্ছে 15 স্কোয়ার, মানে হচ্ছে 225। বা এটাকে সূত্রে ভাঙলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ারে ভাঙলাম, প্লাস এখানে x স্কোয়ার থাকলো সমান হচ্ছে 225। বা x স্কোয়ার আর x স্কোয়ার মিলে 2x স্কোয়ার হলো, এই দুটো মিলে এখানে 3 দুগুণে 6x প্লাস 9, আর ওটাকে এদিকে নিয়ে আসলাম মাইনাস 225 সমান হচ্ছে 0। বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 225 থেকে 9 বাদ দিলে 216 সমান হচ্ছে 0। যেহেতু সব জায়গায় 2 আছে, 2, 6 এবং 216 সবার মধ্যে 2 উৎপাদকটা আছে, পুরোটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে হবে x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 মানে 3x মাইনাস 108, এটা সমান হয়ে যাবে 0। ব্যাস, তাহলে আমাদের সমীকরণটাকে কি হলো? দ্বিঘাত সমীকরণের আকারে সাজানো হয়ে গেল, অর্থাৎ আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণটা x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে আছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার বা জেনারেল ফর্ম, সেই সাধারণ আকারে আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের যে সমস্যাটা দেওয়া ছিল, সেই সমস্যাটার দ্বিঘাত সমীকরণ নির্ণয়। অর্থাৎ এটা আমাদের ছিল 6-এর দাগের 1-এর অঙ্ক। 6-এর দাগের 1-এর অঙ্কের সমাধান আমরা এইভাবে করব। এবারে এই সমীকরণটা থেকে সমাধান করে আমরা অনেক সহজেই দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব, বা আয়তক্ষেত্রে যা যা চাইবে সব আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু সমাধান আমরা এখন করছি না, কারণ আমাদের এখানে শুধু সমীকরণ গঠন করার আছে,
পরবর্তীকালে আমাদের সমাধানের চ্যাপ্টার আছে, মানে প্রশ্নমালা আছে, সেখানে আমরা সমাধানগুলো করব। ঠিক আছে, তো 6 এর দাগ 1 হয়ে গেল। আমরা এবারে 6 এর দাগে 2 করব। 6 এর দাগে 2 এর প্রশ্ন কি বলেছে? 6 এর দাগে 2 এর প্রশ্ন বলেছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তিনি যদি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। একজন ব্যক্তি 80 টাকায় কিছু পরিমাণ চিনি কিনেছেন, কিছু কিলো, কত কিলো সেটা বলা নেই, এবং বলছে যদি তিনি আরো 4 কিলো চিনি বেশি পেতেন তাহলে চিনির দামটা প্রতি কিলোতে 1 টাকা করে কম হতো। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে তিনি এক্স কিগ্রা চিনি পেয়েছিলেন 80 টাকায়, তাহলে প্রতি কিলো চিনির দাম কত হবে পেয়ে যাব, এবং 4 কিলো তার চেয়ে যদি বেশি চিনি পান তখন প্রতি কিলোর দাম কত হবে আমরা পেয়ে যাব। এবং এই যে দুটো ডিফারেন্স, এই ডিফারেন্সটা এক হবে কেন না, এখন দামটা বলছে 1 টাকা কমলে 4 কিলো চিনিটা বেশি পেতেন তিনি। ঠিক আছে, ব্যাস লিখে করি, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। মনে করি তিনি এক্স কিগ্রা বা 80 টাকায় এক্স কিগ্রা চিনি কিনেছেন। অতএব প্রতি কিগ্রা চিনির দাম কত? প্রতি কিগ্রা চিনির দাম সমান কত হবে না, 80 টাকায় কিনেছেন আর পেয়েছেন এক্স কিগ্রা, তাহলে মোট টাকাটাকে কত কিগ্রা পেয়েছেন সেটা দিয়ে ভাগ করলে প্রতি কিগ্রা চিনির দাম হবে এত টাকা। এরপরে যদি তিনি 4 কিগ্রা চিনি বেশি পান তখন চিনির পরিমাণটা কত হবে? 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির পরিমাণ কত হবে? তখন চিনির পরিমাণটা হবে এক্স প্লাস 4 কিগ্রা। তখন প্রতি কিগ্রা চিনির দাম কত হবে? তখন প্রতি কিগ্রা চিনির দাম সমান কত হবে? কিনেছি 80 টাকার আর চিনি পেয়েছি এইটা, তাহলে প্রতি কিগ্রা চিনির দাম হবে কি, মোট টাকাটাকে কত পেয়েছি সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হবে 80/x প্লাস 4 টাকা। ভালো করে লক্ষ্য করো, আমি যখন এক্স কিগ্রা চিনি পেয়েছিলাম তখন প্রতি কিগ্রা চিনির দাম ছিল এইটা। এখন 4 কিগ্রা আবার চিনি বেশি পেয়েছি, এখন চিনির দাম কত না, মোট টাকাকে আমি কতটা পেয়েছি এটা দিয়ে ভাগ করেছি, মানে এখন প্রতি কিগ্রা চিনির দাম হচ্ছে এইটা। ওখানে প্রশ্নে বলা আছে যে এখন তাহলে প্রতি কিগ্রা চিনির দাম কিন্তু 1 টাকা কম হবে আগের থেকে, তার মানে কি এইটা এবং এইটা, এই দুজনের ডিফারেন্সটা হবে 1, তাই তো? তাহলে আমরা লিখতে পারবো শর্তানুসারে 80 মাইনাস 80 সমান হচ্ছে 1। সেখান থেকে আমরা সমীকরণটা গঠন করতে পারবো। ব্যাস, তাহলে ও পাশে তো আমাদের জায়গা নেই, এই পাশে করি। তাহলে লিখবো যে অতএব শর্তানুসারে শর্তানুসারে 80/x মাইনাস 80/x প্লাস 4 এটা সমান 1 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরেছো, কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে বলো, আরো রিপিট করব। আচ্ছা, এরপর এটা ক্যালকুলেশন করার সময় কি করব, ভগ্নাংশের বিয়োগ করব। এখানে লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 4, এটাকে এটা দিয়ে ভাগ করলে x প্লাস 4 থাকে, তার মানে x প্লাস 4 এর সঙ্গে 80টা গুণ হবে, তাহলে তখন হয়ে যাবে 80x প্লাস 4 3 12 320 মাইনাস, এরপরে যখন একে x প্লাস 4 দিয়ে ভাগ করবো x থাকবে, x এর সঙ্গে 80 গুণ করলে 80x হবে, সমান ডান পক্ষে হবে 1। এই 80x আর 80x কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস আছে, আর আরে গুণ করবো, তার আগে এইটা গুণ করে নিতে পারি, এইটা গুণ করে যদি 1 গুণ করি তার সঙ্গে, তার মানে এটাই থাকবে, এটা গুণ করে নিচ্ছি x² প্লাস 4x, এই দুটোই গুণ করে নিলাম, তার সঙ্গে একটাকে গুণ করলাম, আর এখানে নিচে কিছু নেই, 1 আছে, তার সঙ্গে 320 গুণ হবে, তার মানে ডান দিকে হয়ে যাবে 320। বুঝতে পেরেছো সবাই?
প্রথমে হরটাকে ক্যালকুলেশন করে নিলাম, দিয়ে ডান পক্ষে 1/1 আছে, 1 আছে মানে 1/1 আছে, আড়ে আড়ে গুণ করলে এটার সঙ্গে 1 গুণ হবে মানে এটি থাকলো বাম পক্ষে, নিচে 1 সঙ্গে 320 গুণ হলো, ডান পক্ষে 320 থাকলো। ব্যাস, তাহলে এটা হয়ে গেল x² প্লাস 4x মাইনাস 320 সমান হচ্ছে 0। এইটা হয়ে যাবে আমাদের এই যে সমস্যাটা ছিল চিনি সমস্যা, চিনি সংক্রান্ত সমস্যা, সেই সমস্যাটার একটা দ্বিঘাত সমীকরণ। ব্যাস, সবাই বুঝতে পারছো তো? যদি বুঝতে না পারছো বলো, বা সাউন্ড বা ভিডিওর কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে বলো, দেখে নিচ্ছি একবার। নেটওয়ার্কের একটু প্রবলেম চলছিল, সমস্যা হচ্ছে কিনা, কি সমস্যা আমাকে বলো একটু। বোর্ডটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি তো এখানে বোর্ডটা ঠিকই দেখতে পাচ্ছি। এক কাজ করো, যার বোর্ডটা দেখতে অসুবিধা হচ্ছে, তুমি এক কাজ করো, একবার ডিসকানেক্ট করে একবার কানেক্ট করো, ঠিক আছে? দেখো, তাতে মনে হয় ঠিক হবে, সমাধান হবে। এখানে তো আমি যে ফোনটা থেকে দেখছি তাতে কিন্তু অসুবিধা হচ্ছে না, দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাস, তাহলে আমাদের 2-এরটা হলো, এরপরে 3-এরটা। 3-এরটাতে দেখো, বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথমে স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ব্যাস, ট্রেনের অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো, এখানে এরকম ঘটনাটা, এখানে একটা স্টেশন আছে আর এখানে একটা স্টেশন আছে, মনে করো এইটা হচ্ছে দূরত্বটা, এটা হচ্ছে 300 কিমি দূরত্ব দুটো স্টেশনের মধ্যে। একটা ট্রেন এখান থেকে যাচ্ছে এভাবে, যার গতিবেগটা আমার দেওয়া নেই, গতিবেগটা আমি ধরে নেব x কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে ট্রেনটা। তাহলে এই দূরত্বটা যাওয়ার জন্য একটা সময় লাগবে। এবারে দূরত্বটা পরবর্তীকালে মানে গতিবেগ এটা বেড়ে যাচ্ছে, গতিবেগটা বেড়ে করে x+5 হচ্ছে, ঠিক আছে? প্রতি ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগ বেড়ে যাচ্ছে, তখন আর একটা সময় লাগবে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে। এই দ্বিতীয় ক্ষেত্রে বেগ বেড়ে যাওয়ার জন্য সময়টা 2 ঘন্টা বলছে কম লাগবে। তার মানে প্রথম ক্ষেত্রে সময় বের করবো আমরা, দ্বিতীয় ক্ষেত্রে সময় বের করব, দুটোর বিয়োগফল সমান হয়ে যাবে আমাদের 2 ঘন্টা, 2 হয়ে যাবে। ব্যাস, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, এটা হচ্ছে 6-এর দাগের 3, সম্ভবত 6-এর দাগের 3। মনে করি ট্রেনটির গতিবেগ সমান হচ্ছে x কিমি/ঘন্টা, ঠিক আছে? তাহলে অতএব 300 কিমি যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় কত হবে, কত লাগবে? তখন দূরত্বটাকে আমরা জানি, সময় বের করতে গেলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়, এত ঘন্টা। আচ্ছা, এরপরে গতিবেগ যদি বেড়ে যায়, গতিবেগ ঘন্টায় 5 কিমি বৃদ্ধি পেলে প্রয়োজনীয় সময়, তখন কত সময় লাগে আমরা বের করব। প্রয়োজনীয়
সময় কত হবে? দূরত্ব তো ফিক্সড আছে 300, কমেওনি বাড়েওনি। গতিবেগটা বেড়ে গেছে, গতিবেগ দিয়ে ভাগ করবো সময় বার করানোর জন্য, তাহলে গতিবেগটা এখনের যেটা গতিবেগ x+5 সেটা দিয়ে ভাগ করবো, এত ঘন্টা। দেখো এই যে জিনিসগুলো আমি লিখছি এগুলো তোমরা নাও লিখতে পারো, ডাইরেক্ট কিন্তু শর্তানুসারে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের বোঝার জন্য আমি এগুলো লিখে লিখে করছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আমি প্রথমে ট্রেনটির গতিবেগ ধরে নিয়েছি x কিমি পার ঘন্টা, তাহলে 300 কিমি যাওয়ার জন্য কত সময় লাগছে বের করেছি। গতিবেগটা যখন বেড়ে যাচ্ছে 5 কিমি প্রতি ঘন্টায়, তখন প্রয়োজনীয় সময় হচ্ছে দূরত্ব বাই এখন তখনের গতিবেগটা, এর এত সময়। এরপরে বলেছে এখানে যা সময় লাগছে এখানে সময়টা তার থেকে 2 ঘন্টা কম লাগবে, আমরা লিখতে পারবো অতএব শর্তানুসারে কি না 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 এইটা সমান হয়ে যাবে 2। এটাই আমাদের সমীকরণ। এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে সাজাবো, বা লসাগু হয়ে যাচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস 5। আগের মতোই সমাধান, আগের যে ক্যালকুলেশনটা করলাম সেরকমই ক্যালকুলেশন। এইটা কেটে দিয়ে ভাগ করলে এক্সটা কেটে যাচ্ছে, এটা থাকছে, এর সঙ্গে 300 গুণ হবে, তার মানে এটা হবে 300 এক্স প্লাস 1500 মাইনাস এইটা কেটে যাচ্ছে, এইটা থাকছে, তখন এখানে 300 এক্স হবে। 300 এক্স সমান হচ্ছে 2। 300 এক্স কেটে যাচ্ছে, আরে গুণ করবো, এর সঙ্গে 2 গুণ হবে, আর নিচে 1 আছে, 1 এর সঙ্গে 1500 গুণ হবে, তাহলে এটা হয়ে গেল এই দুইটা প্রথমে এটা গুণ করলে কত? এক্স স্কোয়ার, তার সঙ্গে 2 মানে 2x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 5x, তার সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10x সমান এইদিকে হয়ে গেল 1500। বা 2 দিয়ে ভাগ করি পুরোটাকে, এক্স স্কোয়ার, ও তার আগে আমাকে বাঁ দিকে আনতে হবে এটাকে, তাহলে এরকমই থাক 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 সমান 0। হ্যাঁ সমান 0। আগে 2 দিয়ে ভাগ করে তারপরে বাঁ দিকে আনলেও হতো, আমি আগে নিয়ে আসলাম। এরপরে 2 দিয়ে ভাগ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। এইটা হয়ে গেল আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, যেটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফর্মে আছে কিন্তু। ব্যাস 3 হয়ে গেল তাহলে। এরপরে 4টাতে কি আছে? 4টাতে আছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত টাকার লাভ হয়েছে। ব্যাস, তাহলে এখানে আমাদের লাভ ক্ষতি বা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ধারণাটা পরিষ্কার থাকতে হবে অঙ্কটা করতে গেলে, না হলে আমাদের বুঝতে সমস্যা হবে। তাহলে আমাদের কি কি জানতে হবে না, ক্রয় মূল্য কাকে বলে? ক্রয় মূল্য মানে যে মূল্যে আমরা কিনছি সেটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। ক্যামেরাটা অ্যাডজাস্ট নেই বলছে, হাফ বোর্ড আসছে, যাই হোক। এরপর আমাকে জানাও পুরো বোর্ড আসছে কিনা, আমি তো দেখতে পাচ্ছি পুরো বোর্ডেই আসছে, যাই হোক। এরপরে পুরো বোর্ডটা আসছে কিনা আমাকে একটু জানাও তো, আশা করি আসছে। নেটওয়ার্কের ইস্যুর জন্য হয়তো দেখতে একটু প্রবলেম হবে, কিন্তু বোর্ড পুরোটাই তো আসার কথা, পুরো বোর্ডেই আসছে। আচ্ছা আচ্ছা, তখন একটু প্রবলেম ছিল মনে হয়। এখন কি দেখতে পাচ্ছ? কমেন্টে আমাকে জানাও। সপ্তক রায় সম্ভবত বলছো যে বোর্ডটা হাফ আসছে, তুমি এখন আমাকে কনফার্ম করো বোর্ডটা পুরো দেখা যাচ্ছে কিনা, জানাও, না হলে আমি আরো অ্যাডজাস্ট করব। আশা করি এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, একটু ডিস্টার্ব ছিল। দেখো তো ঠিক আসছে কিনা পুরো বোর্ডটা। হ্যাঁ ঠিক আছে, বাহ, ভেরি গুড। এরপরে আমাদের যে ওই লাভ ক্ষতির যে অঙ্কের কথা বলছিলাম বা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কথা বলছিলাম, সেটা একটু আমাদের আলোচনা করি প্রথমে অঙ্কটা করার আগে। না, ক্রয় মূল্য কাকে বলে? যে দামে আমরা কিনি কোনো জিনিস সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর যে দামে বিক্রি করি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়, বিক্রয় মূল্য কম হলে ক্রয় মূল্যের তুলনায় ক্ষতি হয়, ঠিক আছে। আর লাভ কি করে বের করতে হয়? মোট লাভটা
বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে আমরা মোট কত লাভ হয়েছে পেয়ে যাই। শতকরা লাভ বের করতে গেলে কি করতে হয়, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। আমরা 9-এ ক্রয় মূল্য বিক্রয় মূল্যে যখন অঙ্ক শিখি তখন বারবার বলেছি বা শেখানো হয়েছে যে শতকরা লাভ বের করার নিয়ম হচ্ছে মোট লাভটাকে উপরে লিখতে হবে, নিচে লিখতে হবে ক্রয় মূল্য গুণিত 100, যদি লাভটা ক্রয় মূল্যের উপরে নির্ণয় করতে হয়। বা যদি কিছু বলা না থাকে তখন কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ণয় করতে হয়। কোনো সময় যদি বলে বিক্রয় মূল্যের উপরে লাভ কত, তখন বিক্রয় মূল্য নিচে রাখতে হবে। বাকি সবসময় কিন্তু ক্রয় মূল্যকে নিচে রেখে লাভ নির্ণয় করতে হয়। লাভ ক্ষতি সবসময় নির্ণয় করা হয় ক্রয় মূল্যের উপর, এটা কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমে বলা আছে কি না, একটি ঘড়ি একজন ঘড়ি বিক্রেতা 336 টাকায় বিক্রি করেছেন। তাহলে কত টাকায় কিনেছেন বলা নেই, আমরা সেটা ধরে নেব x টাকা। লাভটা পেয়ে যাবো। এরপরে বলেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়েছে। তার মানে শতকরা লাভটা বের করব, শতকরা লাভের সঙ্গে আমাদের ক্রয় মূল্যটাকে সমান করে দেবো। যত টাকা কিনেছিলেন শতকরা তত টাকাই লাভ হয়েছে, শতকরা লাভের সঙ্গে ক্রয় মূল্য সমান হয়ে যাবে, ব্যাস চুকে গেল অঙ্ক। তাহলে আমরা প্রথমে লিখবো যে মনে করি ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা, বা ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা লিখতে পারো। বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য সমান হচ্ছে 336 টাকা, ঠিক আছে। এরপরে তাহলে লাভ কত, লাভ হয়েছে মানে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা বেশি, তাহলে লাভ সমান হবে 336 মাইনাস এক্স, এত টাকা। সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়, কারণ এখানে বিক্রয় মূল্য বেশি, তবেই তো লাভ হয়েছে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলে আমরা লাভের পরিমাণটা পেয়ে যাব। এরপরে বের করবো শতকরা লাভ। শতকরা লাভ নির্ণয় করার নিয়ম কি না, মোট লাভটাকে লিখবো উপরে, বাই ক্রয় মূল্য লিখবো নিচে, ইন্টু 100, এটা হয়ে গেল আমাদের শতকরা লাভ। বলেছে যে শতকরা লাভ ক্রয় মূল্যের সঙ্গে সমান, বা তিনি যত টাকায় কিনেছেন তার তত টাকাই শতকরা তত টাকাই লাভ হয়েছে, তাহলে নিশ্চয়ই এই শতকরা লাভটা ক্রয় মূল্যের সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখবো অতএব শর্তানুসারে কি হবে না 336 মাইনাস এক্স বাই এক্স গুণিত 100 সমান হচ্ছে ডান দিকে এক্স, ঠিক আছে। ব্যাস, আরে গুণ করবো, এই 100টা কিন্তু উপরে গুণ আছে, এটা উপরের সঙ্গে গুণ হবে, এই এক্সটার সঙ্গে এই এক্সটা গুণ হবে, তাহলে এক্স এক্স গুণ করলে আমাদের এক্স স্কোয়ার হবে সমান, এইটা গুণ করলে 336 সঙ্গে 100 গুণ করলে হবে 33,600 মাইনাস 100 সঙ্গে এক্স গুণ করলে হবে 100 এক্স। তাহলে বা সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33,600, এইটা সমান হয়ে যাবে 0। ব্যাস, এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। আশা করি বুঝতে পেরেছ চারেরটা। ব্যাস, এরপরে 5-এর দাগের যে অঙ্ক আছে সেখানে আর এত লিখে লিখে না করলেও হবে, আমি লিখে করব না, বুঝিয়ে দেবো তোমাদেরকে, তারপরে করব, দেখো বুঝতে পারো কিনা। অল্প স্বল্প লিখবো না, তোমাদের কি বক্তব্য, লিখলে ভালো হয় নাকি করে দিলে ভালো হয়, বুঝিয়ে তোমরা লিখে নেবে, সেটা একটু আমাকে কমেন্টে জানাও। যারা তোমরা আছো ক্লাসে অবশ্যই অ্যাক্টিভ থাকবে, না হলে তো ক্লাসটা করাই বেকার হবে। পরবর্তীকালে যে সময় করে দেখবে এমনটা নয় কিন্তু, তবে এখন অ্যাক্টিভলি জিনিসটা দেখতে হবে, বুঝতে অসুবিধা থাকলে আমাকে জানাতে হবে, সেই মতো আমি কাজ করব। সপ্তক একটু জানাও, কি লিখে লিখে করব নাকি বুঝিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করে দেব। আর কে আছো ক্লাসে? আমি বলেছিলাম প্রথমে যে নাম লিখে কোথা থেকে ক্লাস করছো এবং কি নাম আমাকে একটু জানাবে, কিন্তু জানাওনি যদি কেউ আছো। সপ্তক বলো কি খবর, আছো কি, ক্লাসে আছো কি? কোনো রেসপন্স পাচ্ছি না। যাই হোক, কন্টিনিউ করি ক্লাসটা, যদি আমার কথা শুনতে পাও। আচ্ছা, লিখে বুঝিয়ে
দিন স্যার, ঠিক আছে, ঠিক আছে, তাহলে লিখে লিখে করছি। যখন যা বলবো একটু রেসপন্স করবে, তাহলে আমার ক্লাসটা কন্টিনিউ করতে সহজ হবে আমার পক্ষে। কি হচ্ছে না হচ্ছে, আমি তো ক্লাসের এপারে আছি আর তোমরা ওপারে আছো, ওপারে কি বোঝা যাচ্ছে না যাচ্ছে আমি এপার থেকে সবসময় সবকিছু বুঝতে পারবো না। তাই তোমাদেরকে আমাকে যখন যা জানতে চাইবো সেটা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে হবে। আমি যে ক্লাস করছি, আগের দিনে ক্লাস করেছি, আজও করছি, ক্লাস কি ভালো লাগছে বুঝতে পারছো? ভালো হয়তো খুব একটা লাগবে না, অত ভালো পড়াতে পারি না, তো বুঝতে পারছো কি? ভালো লাগাটার চেয়ে বড় কথা বোঝাতে পারছি কিনা তোমাদেরকে, সেটা আমাকে জানাবে কমেন্টে। তোমাদের কি কিছু উপকার হচ্ছে, একটু বুঝতে পারছো, বা তোমাদের কোনো সাহায্য করতে পারবো কিনা সেসব আমাকে একটু জানাবে। ক্লাস কতটা তোমাদের বোঝার মধ্যে আসছে, আমি কতটা বোঝাতে পারছি, তাহলে সেইভাবে আবার ক্লাসটা করা যাবে। কিভাবে করলে বোঝানো যাবে তোমাদেরকে, সেরকম চিন্তা ভাবনা তখন করা যাবে। আচ্ছা, একটু দেখো, আছে বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ব্যাস, এক্ষেত্রে স্রোতের বেগ, অনুকূল বেগ, প্রতিকূল বেগ, এইসব ব্যাপারকে একটু আলোচনা করতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্রোতের বেগ বলতে কি বোঝা যায় না, যখন আমরা দেখি নদীতে জল যায়, ওই যে জলের যে বেগটা, সেটা হচ্ছে স্রোতের বেগ, ঠিক আছে? আচ্ছা, এবার অনুকূল আর প্রতিকূলের বেগ জানতে গেলে ওই স্রোতের বেগের সঙ্গে সঙ্গে আরেকটা বেগ জানতে হবে। এই অনুকূল বা প্রতিকূলে যে বেগ, এটা হচ্ছে কার না, কোনো নৌকার। যদি নৌকা যায়, সেই নৌকার যে বেগটা সেটা স্রোতের অনুকূলে বা প্রতিকূলে হয়। নৌকা যদি স্রোতের দিকে যায় তাহলে নৌকার যে বেগটা সেটা হচ্ছে অনুকূলে বেগ। জল যেদিকে যাচ্ছে, নৌকা যদি উল্টো দিকে যায়, তাহলে যে বেগটা, সেই বেগটা হচ্ছে প্রতিকূলে বেগ। এখন তোমাদের এটা অভিজ্ঞতা আছে যে জল যেদিকে যাচ্ছে সেদিকে যদি নৌকাটা যায়, যদি স্রোতের সাপেক্ষে যায় আলাদা ব্যাপার, কিন্তু যদি নৌকার নৌকার একটা নিজস্ব বেগ থাকে, তার সঙ্গে স্রোতের বেগ থাকে, তাহলে কিন্তু নৌকাটা খুব স্পিডে ছুটবে। আবার যখন উল্টো দিকে যাবে, প্রতিকূলে যাবে, তখন কি হবে, নৌকাটা নিজস্ব বেগটা স্রোতের বেগের থেকে বেশি হতে হবে, তবেই কিন্তু স্রোতের বেগটাকে ক্রস করে উপর দিকে যেতে পারবে, এবং তখন কিন্তু গতিবেগটা অনেক কমে যায়, কম হয়। এটা কেন হয়, যখন স্রোতের দিকে যায় তখন কি হয়, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ দুটো যোগ হয় এবং বেগটা বেড়ে যায়, তার জন্য খুব স্পিডে যায়। আর যখন প্রতিকূলে যায় তখন কি হয়, নৌকার বেগটা ওই স্রোতের বেগটাকে অতিক্রম করে যায়, অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হয়ে বাকি যেটুকু থাকছে সেই বেগে উপর দিকে যায়, যার জন্য কি হয়, গতিবেগটা কম হয়। তাহলে আমাদের যেটা এখনো পর্যন্ত আমরা আলোচনা করলাম, সেখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে স্রোতের অনুকূলে যখন বেগ হবে তখন কি হবে, সেটা নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। স্রোতের প্রতিকূলে যখন বেগ হবে তখন হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আশা করি বুঝতে পেরেছো কেন বলছি বা কিভাবে হচ্ছে। ব্যাস, এরপরে তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে স্রোতের বেগটা হচ্ছে x কিমি, তাহলে নিশ্চয়ই নৌকার একটা বেগ আছে, রতন মাঝির নৌকা। নৌকার কথা যদি বলা নেই, মাঝি নৌকা নিয়ে যাচ্ছে, ধরে নেবো আমরা, তার নৌকার একটা বেগ ধরে নেবো। তাহলে মনে করছি আমরা, যে মনে করি নৌকার বেগ সমান কত, x কিমি/ঘন্টা, ঠিক আছে? অত আরেকটা জিনিস দেওয়া আছে কি, স্রোতের বেগ, এটা দেওয়া আছে, এটা ধরতে হবে না। আবার স্রোতের বেগ সমান কত, এক্স, সরি এটা 2 দেওয়া আছে, 2 কিমি/ঘন্টা। আমরা ধরে নিয়েছি যে নৌকার বেগটা x কিমি/ঘন্টা আর স্রোতের বেগটা দেওয়া আছে 2 কিমি/ঘন্টা, ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলে বেগ,
স্রোতের অনুকূলে বেগ বা গতিবেগ কত হবে? স্রোতের অনুকূলে কি বলি, যোগ হবে x প্লাস 2 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? x মাইনাস 2 কিমি পার ঘন্টা। যখন স্রোতের অনুকূলে বেগ হচ্ছে, মানে বেগ বের করছি, তখন নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হচ্ছে, যখন প্রতিকূলে বেগ তখন দুটো বিয়োগ হচ্ছে। এরপরে কি করেছে রতন মাঝি, স্রোতের অনুকূলে যাবে 21 কিমি, আবার 21 কিমি ফিরে আসবে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে কতটা সময় লাগছে বার করব, আর ফিরে আসতে কতটা সময় লাগছে বের করব। সেই দুটো টোটাল সময়টা বলেছে 10 ঘন্টা লাগবে। তাহলে এরপরে আমরা সময় কি করে বের করবো? না, সময় বের করানোর নিয়ম কি, দূরত্ব বাই গতিবেগ। কতটা দূরত্ব যাচ্ছে, সময়ের সূত্র হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি একটা সূত্র জানি, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। সেটাকেই আমরা চেঞ্জ করে সময় বের করতে পারি। তো এই সময়ের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে মোট দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময়টা পাই। এই ক্ষেত্রে তাহলে 21 কিমি স্রোতের অনুকূলে লিখবো যে অতএব স্রোতের অনুকূলে 21 কিমি যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় কত সময় লাগবে? আমরা যাচ্ছি কত, 21 কিমি, গতিবেগ কত স্রোতের অনুকূলে x প্লাস 2 এত ঘন্টা লাগবে সময়। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলাম। একই রকম ভাবে স্রোতের প্রতিকূলে 21 কিমি ফিরে আসার জন্য প্রয়োজনীয় সময়, যাওয়ার জন্য, গিয়ে ফিরে আসে বলছে, ফিরে আসার জন্য প্রয়োজনীয় সময় কত হবে? 21 দূরত্বটা থাকছে আর গতিবেগটা তখন হয়ে গেছে x মাইনাস 2 এত ঘন্টা। ভালো করে দেখো, স্রোতের অনুকূলে 21 কিমি যাওয়ার জন্য সময় লাগছে এইটা, আবার ওই রাস্তাটাই অর্থাৎ 21 কিমি ফিরে আসছে স্রোতের প্রতিকূলে, তখন সময় লাগছে এইটা। এই যে দুটো সময়, সেই দুটো সময় মিলে 10 ঘন্টা হবে। যে গিয়ে ফিরে আসছে তাতে তার 10 ঘন্টা সময় লাগছে, তারপর নিশ্চয়ই এই সময়টা আর এই সময়টা, এই দুটোর যোগফলটাই হবে আমাদের 10। লিখবো যে অতএব শর্তানুসারে কি হবে না, 21 বাই x প্লাস 2 প্লাস 21 বাই x মাইনাস 2 সমান হচ্ছে 10। এটা ভগ্নাংশের যোগ করে ক্যালকুলেশন করব। ভগ্নাংশের লসাগু কত হবে, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, এর দুজনে গুণফল। এইটাকে এটা দিয়ে ভাগ করলে এটা, সরি, এইটা কেটে যাচ্ছে, এটা থাকছে, এর সঙ্গে 21 গুণ হবে, তার মানে 21x মাইনাস 21 দুগুণে 42, ঠিক আছে। তারপরে প্লাস, এবার এইটা ভাগ করলে এটার সঙ্গে এটা কেটে যাবে, এইটা থাকবে, এর সঙ্গে 21 গুণ হবে, তার মানে 21x আর প্লাস 21 দুগুণে 42 সমান হচ্ছে 10। সরি, উল্টোটা কাটা হয়ে গেল, এটা তো প্লাস আছে, এটা 21x যেমন আছে থাকবে, এই প্লাস 42 মাইনাস 42 কেটে যাচ্ছে, এখানে থাকছে 21x আর 21x, মানে উপরে থাকছে 42x, নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4। কেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 সমান হচ্ছে 10। এটাকে এখানেও কাটাকুটি করা যায়, দিয়ে গুণ করা যায়, বা পরে ভাগ করে দিলেও হবে। এখানে কাটাকুটি করে দিই, এটা উপরে আছে নিচে 1 আছে, এর উপরে যেহেতু আছে 5 দুগুণে 10 আর এটা 21 দুগুণে 42, আরে গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ হবে, কত হবে 5x স্কোয়ার মাইনাস 5 4 20 সমান হয়ে যাচ্ছে 21x, বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20, এইটা সমান হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, আরেকবার দেখে নি ক্যালকুলেশনটা, এটার সঙ্গে এটা গুণ করেছি, 5x স্কোয়ার মাইনাস 20 হয়েছে, আর এধারে 1 আছে, 1 এর সঙ্গে 21x গুণ হয়ে 21x হয়েছে,
সবগুলোকে বাঁ দিকে নিয়ে এসেছি, এটা তো প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা মাইনাসটা মাইনাস আছে, ব্যাস ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। আমাদের যে সমস্যাটা দেওয়া ছিল নৌকার বেগ সম্পর্কিত, সেই নৌকার বেগ সম্পর্কিত সমস্যাটার কিন্তু দ্বিঘাত সমীকরণ। আর একটা কথা বলি, যে এই যে এত কিছু আমি লিখেছি, এগুলো কিন্তু তোমাদের না লিখলেও চলবে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তোমরা নৌকার বেগ ধরে নিলে, স্রোতের বেগ ধরে নিলে, মানে দেওয়া আছে যে শর্তানুসারে সরাসরি এটা লিখে দিতে পারো মনে মনে ক্যালকুলেশন করে, বা লিখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাস, ব্যাস দেখো বুঝতে পারছো কিনা। স্রোতের বেগ সম্পর্কিত যে অঙ্ক, বা নৌকার অনুকূলে বেগ প্রতিকূল বেগ সম্পর্কিত যে অঙ্ক, সেই অঙ্কটা কেমন লাগলো বুঝতে পারলে কি আদৌ? এই অঙ্কগুলো অনেকের মানে খুব বোরিং লাগে বা করতে ভালো লাগে না, জটিল মনে হয়। তো যে করে দিলাম, এটা দেখে কি তোমার জটিল লাগলো তোমাদের, নাকি মোটামুটি ভালো লাগলো, সেটা একটু বলো। ব্যাস, তাহলে এটা হলো। এরপর আমরা ছয়েরটা করব। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, যে নৌকার বেগ লিখেছি, এটা অ্যাকচুয়ালি এরকম লিখলে ভালো হয়, স্থির জলে নৌকার বেগ। স্থির জলে, স্থির জলে নৌকার বেগটা এইটা, তাহলে স্রোতের বেগটা সেই জন্য বাদ দিতে হচ্ছে বা যোগ করতে হচ্ছে। নৌকার বেগটা শুধু নৌকার বেগ না বলে স্থির জলে নৌকার বেগ লিখলে ভালো হয়। মানে জলটা আমরা যদি স্থির ধরে নিই, সেই সিচুয়েশনের বেগ কেমন হবে, তাহলে তার সাপেক্ষে আমাদের কিন্তু বাকি অনুকূলে প্রতিকূলে বেগটা বের করতে হবে। আচ্ছা, সপ্তক একাই রিপ্লাই দিয়ে যাচ্ছে। আর মনে হয় এই মুহূর্তে লাইভে কেউ নেই, বা থাকলেও না, নেই মনে হচ্ছে, একাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো কন্টিনিউ করি। এরপরে যেটা আছে ছয়ের দাগে, ছয়ের দাগের ছয়, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। ব্যাস, এটা আবার একটা ইন্টারেস্টিং অঙ্ক, আবার অনেকের কাছে কঠিন অঙ্ক এই ধরনের অঙ্ক। তো এখানে ওই যে কাজ করার যে ব্যাপারটা, সেটা নিয়ে একটু বাস্তব ধারণাটা যদি থাকে তাহলে খুব ভালো হয় আর কি। বাস্তব ধারণা বলতে, ধরো একটা লোক কোনো একটা কাজ 10 দিনে করতে পারছে, তার মানে সেই লোকটা একদিনে কতটা কাজ করতে পারবে, এই ধারণাটা আমাদের পরিষ্কার থাকা দরকার। লোকটা আমরা সবসময় ধরে নেবো যে সব দিন সমান কাজ করবে, তবেই বলতে পারবো, না হলে তো বলতে পারবো না। তো একটা লোক 10 দিনে একটা কাজ শেষ করছে, মানে একদিনে করতে পারবে 1/10 অংশ। কেন 1/10 অংশ? আমরা মনে করে নেব যে ওই কাজটা সমান 10টা অংশে ভাগ করে নিলে এক একটা অংশ সে একদিন একদিন করে করছে, ফলে 10 দিনে শেষ হয়ে যাচ্ছে। তাহলে 10টা যে ভাগ, সেই 10টা ভাগের ভাগ, 10টা ভাগের একটা অংশ করছে একদিনে, তার মানে একদিনে করছে 1/10 অংশ। টোটাল 10টা ভাগের একটা ভাগ করছে, যেটাকে আমরা 1/10 অংশ আকারে প্রকাশ করি। ঠিক আছে? আচ্ছা, এই যেমন এখানে কাজে লাগবে যে 2 দিনে কাজটা তারা একসঙ্গে শেষ করছে। তারা একসঙ্গে 2 দিনে কাজটা শেষ করছে, মানে একদিনে কতটা করবে? একদিনে অর্ধেকটা করতে পারবে। একদিনে অর্ধেকটা করবে, বাকি অর্ধেকটা আর অর্ধেকটা করবে, দিনে শেষ হয়ে যাবে। 2 দিনে করা মানে একদিনে অর্ধেকটা করবে, বা 1/2 অংশ বা হাফ অংশ, অর্ধেক যেটাই বলো সেটা শেষ করবে। এই ধারণাগুলো পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে? এখানে বলেছে যে মহিমের যা সময় লাগে মজিদের, মহিম অপেক্ষা মজিদের, আচ্ছা আচ্ছা, মজিদের
3 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে মহিমের আমি এক্স যদি ধরে নিই, তাহলে মজিদের লাগবে এক্স প্লাস 3 ঘন্টা কাজটা করতে। এবারে মহিম একদিনে কতটা করবে, যদি এই এক্স দিনে শেষ করে, একদিনে কতটা করবে, 1/x অংশ। আবার মজিদ যদি এক্স বাই 3 দিনে কাজটা শেষ করে, দিন নয় ঘন্টা মনে হয়, 1 ঘন্টায় শেষ করে, তাহলে 1 ঘন্টায় কতটা করবে, 1/x প্লাস 3 ঘন্টা। কেন বুঝতে পারছো তো? ওই যে বললাম যে 10 দিনে 10 ঘন্টায় যদি করে পুরোটা, তাহলে একদিনে করবে 1/10 অংশ, বুঝালাম একটু আগে। কেউ যদি 10 দিনে করে তাহলে একদিনে করবে 1/10 অংশ। কেউ যদি 5 ঘন্টায় করে তাহলে একদিনে করবে 1 ঘন্টায় করবে 1/5 অংশ। মানে যত দিনে করবে বা যত ঘন্টায় করবে, সেটাকে যদি 1 ঘন্টায় নিয়ে আসি বা একদিনে নিয়ে আসি, তাহলে 1/, সেই অংশটা করবে। কারণ আমরা ওই যত দিনে বা যত ঘন্টায় করছে পুরো অংশটাকে ততগুলো ভাগে ভাগ করে দেবো। প্রতি ঘন্টায় বা প্রতিদিনে একটা একটা করে করলে তত দিনে বা তত ঘন্টায় সম্পূর্ণ কাজটা করতে পারবে। এবং একদিন মানে একটা করছে মানে কি, যতগুলো টোটাল ভাগ আছে তার মধ্যে একটা করছে, মানে সেটাকে অংশ আকারে যদি লিখি 1/, যতগুলো অংশ আছে তত, এইভাবে লিখবো আমরা। ঠিক আছে, যাই হোক শুরু করা যাক। শুরু করলে হয়তো বুঝতে আরো সুবিধা হবে। 6-এর দাগের 6, মনে করি কাজটি, বাগান পরিষ্কারের যে কাজটি, সেটি একা শেষ করতে, এককভাবে যদি শেষ করে আর কি, শেষ করতে, একা বা এককভাবে শেষ করতে মহিমের x ঘন্টা সময় লাগে। অতএব 1 ঘন্টায় কতটা করবে, 1 ঘন্টায় মহিম কাজটি করবে কত, 1/x অংশ। কেন 1/x অংশ হলো সেটা আমি একটু আগে বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছ। এরপরে মজিদের কত সময় লাগবে না, এককভাবে বা একা সম্পূর্ণ কাজটি করতে মজিদের সময় লাগবে কত, x প্লাস 3 ঘন্টা। কেন, এখানে বলে দিয়েছে যে মহিমের যত সময় লাগবে মজিদের তার চেয়ে 3 ঘন্টা সময় বেশি লাগবে। তাহলে মহিম শেষ করছে x ঘন্টায়, তাহলে মজিদ শেষ করবে কত, x প্লাস 3 ঘন্টায়। তাহলে মজিদ যদি x প্লাস 3 ঘন্টায় শেষ করে, তাহলে মজিদ 1 ঘন্টায় কত করবে, অতএব 1 ঘন্টায় মজিদ করবে সমান 1/x প্লাস 3 অংশ, এই অংশটা করবে। এটাও কেন হয়েছে আশা করি এটা বুঝতে পেরেছো, যখন এটাও বুঝতে পারছো। এই সম্পর্কে আমি ডিটেলসে আগে আলোচনা করেছি, মানে আজকের ক্লাসে আলোচনা করেছি এটা শুরু করার আগে। এখন দেখো 1 ঘন্টায় মহিম কাজটা করছে এত অংশ, 1 ঘন্টায় মজিদ 1 ঘন্টায় করছে এত অংশ, একদিনে, সরি 1 ঘন্টায়। এখন যদি আমি মনে করি দুজন কাজটা একসঙ্গে শুরু করবে, একসঙ্গে 2 ঘন্টায় শেষ করে দিবে বলেছে, তাহলে আমি যদি মনে করি যে দুজন একসঙ্গে কাজটা করছে, তাহলে দুজন একসঙ্গে কাজ করলে 1 ঘন্টায় কতটা কাজ হবে, এইটা ই 1 ঘন্টায় করছে, এইটা ই 1 ঘন্টায় করছে, আমরা এই দুটোকে যোগ করতে হবে। তাহলে একত্রে এখন কাজ শুরু করেছে, আগে একা একা করার কথা ভাবছিলাম, এখন একসঙ্গে কাজটাকে করাবো, কত সময় লাগছে দেখবো। লিখবো যে অতএব মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায়, একত্রে 1 ঘন্টায় করে কাজটির কত অংশ, 1/x একজন করছে আর একজন করছে x প্লাস 3 অংশ, 1/x প্লাস 3 অংশ।
এই দুটোকে যোগ করে দেবো, তাহলে দুজনে মিলে যখন একসঙ্গে করবে এই কাজটা তারা 1 ঘন্টায় করতে পারবে। ব্যাস, তাহলে মহিম এবং মজিদ 1 ঘন্টায় দুজন একসঙ্গে কাজ করলে দুজন 1 ঘন্টায় কতটা কাজ করবে, একসঙ্গে যদি দুজন কাজটা শুরু করে 1 ঘন্টায় দুজনে কতটা কাজ করবে সেটা আমরা বের করে দিতে পেরেছি। প্রশ্নে আরেকটি কথা বলা আছে যে তারা সম্পূর্ণ কাজটি দুজন একসঙ্গে দুদিনে শেষ করতে পারে। তাহলে দুজন একসঙ্গে দুদিনে যদি করতে পারে তাহলে একদিনে কত, ভুল বলছি, 2 ঘন্টায় করতে পারে। এই যে আমার এই কথাটা একটু ভালো করে খেয়াল করো, আমিও 2-3 বার ভুল বলে ফেললাম, হয়তো যদি বলে ফেলেছি একটু কারেকশন করে নিবে। এখন তো আমি বুঝতে পারছি না ভুল বলেছি কিনা, মানে ঘন্টার জায়গায় দিন হয়তো বলে ফেলেছি, ওগুলো কিন্তু ঘন্টায় আছে সব। ঘন্টার দিনের হয়তো কোনো কারণে ভুল যদি বলা হয়ে থাকে সবগুলোকে দিনগুলোকে ঘন্টা করে নিয়ে ব্যাপারটা ভাববে আর কি। তাহলে 1 ঘন্টায় মহিম এই অংশ করে, মজিদ এই অংশ করে, দুজন একসঙ্গে যদি করে 1 ঘন্টায় তাহলে এই অংশ করবে। এর পরবর্তীকালে যেটা বলা আছে যে 2 ঘন্টায় তারা সম্পূর্ণ কাজটি শেষ করে দেবে। 2 ঘন্টায় যদি সম্পূর্ণ কাজটা দুজন একসঙ্গে শেষ করে দেয় তাহলে দুজন একসঙ্গে 1 ঘন্টায় কতটা করবে সেটা দেখি। তাহলে একত্রে 2 দিনে কাজটি তারা শেষ করে, আবার কথাটা এখানে ব্যবহার করতে পারো, আবার একত্রে 2 দিনে কাজটি তারা শেষ করে। তাহলে 2 দিনে কাজটা শেষ করার মানে কি, একদিনে কত করবে, 1/2 অংশ। তাহলে অতএব দুজন একত্রে একদিনে করে সমান 1/2 অংশ, এটা করবে নিশ্চয়ই। তাহলে আমি এইখানে বের করেছি দুজন একসঙ্গে কাজ করে, আরো সেই একদিনে লেখা হয়ে গেছে, খুব মিস্টেক হয়ে যাচ্ছে, ভালো করে শোনো। আমি হয়তো অন্যমনস্ক হয়ে যাচ্ছি বা কোনো একটা কারণে ভুল বলা হচ্ছে। একত্রে 2 ঘন্টায়, এখানে ঘন্টার কথা বলা আছে দিনের নয়, একত্রে 2 ঘন্টায় কাজটি তারা শেষ করে, তাহলে দুজনে একত্রে 1 ঘন্টায় কতটা করবে, এইটা 1/2 অংশ। আগে বের করেছিলাম দুজনে 1 ঘন্টা এইটা করছে, এখন যে শর্ত দেওয়া আছে তাতে আবার দেখছি 1 ঘন্টায় এই অংশ শেষ করছে, 2 ঘন্টায় শেষ করে দিচ্ছে, তাহলে 1 ঘন্টায় করছে 1/2 অংশ। তাহলে এইটাও দুজনে একসঙ্গে 1 ঘন্টায় করছে, এইটাও দুজনে একসঙ্গে 1 ঘন্টায় করছে, তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা হবে। লিখবো যে অতএব শর্তানুসারে 1/x প্লাস 1/x প্লাস 3 এটা সমান হচ্ছে 1/2। ব্যাস, এইটা থেকে আমরা ক্যালকুলেশন করে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার বা জেনারেল ফর্ম সেই আকারে নিয়ে আসবো। এখানে লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 3, এখানে হয়ে যাবে এইটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, এটা থাকছে, তাহলে x প্লাস 3 হবে, প্লাস এইটাকে যদি ভাগ করলে এটা কেটেছে x থাকছে, এখানে x হবে, সমান 1/2। তাহলে বা এটা হচ্ছে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x সমান হচ্ছে 1/2। আরে আরে গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6 বা এক্স স্কোয়ার প্লাস 3x, সরি সমান ছিল এখানে, মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0। এইটা হবে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। যে সমস্যাটা দেওয়া ছিল সেই সমস্যাটার দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটি। এই অঙ্কটা করতে গিয়ে কনসেন্ট্রেশনের কারণেই হোক বা যেই কারণেই হোক কতগুলো ভুল কথা আমি বলেছি। ভুল কথা বলতে যেগুলো হচ্ছে, একটা জায়গায় ভুল হয়েছে, বারবার ঘন্টাটাকে দিন বলা হয়ে গেছে, দিন নয় কিন্তু, দিনের গল্প বলা নেই, ঘন্টার কথা বলা আছে, ঘন্টা হিসেবে ধরে করবে। আমি একবার ঘন্টা লিখেও ফেলেছিলাম, সেটা কারেকশন করেছি, দেখে নিয়ে করবে। যদি বুঝতে অসুবিধা থাকে, এই ঘন্টা দিনের ঝামেলাটা বা কোনো কনফিউশন মনে তৈরি করে আমাকে বলো এখনই, আমি আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। যদি
ক্লিয়ার হয়ে গেছে সেটাও আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, আরেকটা কথা আমাকে জানাবে, আমি অঙ্কটা করার সঙ্গে মানে একটু পরেই মুছে দিচ্ছি, এটা কি কোনো সমস্যা তৈরি করছে? মানে অঙ্কটা লিখে রাখার ক্ষেত্রে যদি সমস্যা তৈরি করে বলবে, আমি আরেকটু ওয়েট করে যাব, তারপরে মুছবো। কারণ বুঝতেই পারছো, যদি বেশি ওয়েট করা হয় অঙ্ক কম হবে, তাও যতটুকু সময় দেওয়ার অবশ্যই দিতে হবে। আর এটা তো কোনো বাংলা বা ইতিহাস ক্লাস নয়, শুনে শুনেই সব কিছু হয়ে যাবে, খাতায় লিখতেও হবে। তাহলে সেই সময় যতটুকু দরকার, যদি প্রয়োজন থাকে বলবে, অবশ্যই সেইটুকু সময় দেওয়া হবে। এরপরে সাতের যে অঙ্কটা, সাতের অঙ্কটা একটু দেখো। এটা হচ্ছে অঙ্ক বিশিষ্ট, মানে সংখ্যার সম্পর্কিত একটা অঙ্ক আর কি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্কও ভালোভাবে শিখতে হবে, এবং এই ধরনের অঙ্ক আবার কম্পিটিশন পরীক্ষা অনেক সময় পড়ে। আগের যে স্রোতের বেগ টেগ এই ধরনের অঙ্কও পড়ে, তো কম্পিটিশন পরীক্ষা এই নিয়মে করতে গেলে অনেক সময় চলে যায়, তার জন্য আলাদা নিয়ম আছে। এখন বেসিক জায়গাগুলো তো ক্লিয়ার রাখার জন্য আমাদের এই বেসিক মেথডই শিখতে হবে বা করতে হবে। অঙ্কের ধারণা বা ক্যালকুলেশনের যে জায়গাগুলো ভালো করার জন্য বেসিক পদ্ধতিতে করে করে আমাদেরকে ভালো করে শিখতে হবে। সাতের দাগের অঙ্কে বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্ক দুয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, এখন দুই অঙ্কের সংখ্যা বা তিন অঙ্কের সংখ্যা এগুলো কিভাবে গঠিত হয় সেই ধারণাটা আমাদের পরিষ্কার থাকা দরকার। সংখ্যা কিভাবে গঠিত হয় না, আমরা খুব ছোটবেলায় একটা খুব বড় জিনিস শিখেছি, যেটা হয়তো তখন গুরুত্ব দিইনি। সেটা কি না, আমরা ছোটবেলায় এরকম শিখেছি, 6×10=62, 6×3=63, 6×10=4=64, শিখেছি না? তখন কিন্তু আমরা ভাবি নিজের মধ্যে কত কিছু শেখার আছে। অ্যাকচুয়ালি ওই সময় আমরা একটা কঠিন জিনিস শিখেছি বা একটা ভালো জিনিস শিখেছি, যেটা হচ্ছে যে দুই অঙ্কের সংখ্যা এইভাবে গঠিত হয়। দুই অঙ্কের সংখ্যা দুটি জিনিস থাকে, এটা মানে দুটো অঙ্ক নিয়ে গঠিত, একটা একক স্থানীয় অঙ্ক, একটা দশক স্থানীয় অঙ্ক। তাতে এই যে বলছি 6×10=62, মানে দশক, 6টা দশকের ঘরে আছে, সেই জন্য ওটাকে 10 দিয়ে গুণ করে তার সঙ্গে এককটা যোগ করেছি, 6×10=62, মানে 6×10 + 2, এইটাকে আমরা এইভাবে পড়েছি তখন। ঠিক আছে, 6×10=62, মানে 6×10 + 2। তার মানে আমি এটা বোঝাতে চাইছি, যখন কোনো দুই অঙ্কের সংখ্যা হবে, সেই সংখ্যাটা গঠন করার নিয়ম হচ্ছে দশকের অঙ্কটাকে 10 দিয়ে গুণ করে তার সঙ্গে এককের অঙ্কটাকে যোগ করতে হবে, দিলে আমরা দুই অঙ্কের সংখ্যা পাবো। একই রকম ভাবে যদি তিন অঙ্কের সংখ্যা হয়, সেটা গঠন করার পদ্ধতি হচ্ছে শতকের অঙ্কটাকে 100 দিয়ে গুণ, দশকের অঙ্কটাকে 10 দিয়ে গুণ, তারপরে এককের অঙ্কটাকে 1 দিয়ে গুণ বা এককের অঙ্কটা, এই তিনটেকে একসঙ্গে যোগ করতে হবে, দিলে আমরা তিন অঙ্কের সংখ্যা পাবো। এখানে আমাদের তিন অঙ্কের সংখ্যার গল্প নেই, দুই অঙ্কের সংখ্যার কথা বলেছে। দুই অঙ্কের সংখ্যাটাই আমরা শিখি ভালো করে। আগে দুই অঙ্কের সংখ্যা গঠন করার জন্য কি করতে হবে, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ, তার সঙ্গে এককের অঙ্ক যোগ করে দিতে হবে, দিলে আমরা দুই অঙ্কের সংখ্যা পেয়ে যাব। তারপরে যেমন যেমন বলেছে সমস্যা, সেইভাবে আমরা সমীকরণটা গঠন করব। তাহলে মনে করছি বা মনে করি এখানে কিটা বলেছে কার চেয়ে বেশি, না
একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি। দশকটা আমাদের x ধরে নিলাম। তাহলে একক কত হবে? একক হবে এই যে দশক আছে সেই দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি, তার মানে x প্লাস 6, এটা হয়ে যাবে একক। সংখ্যাটি কত হবে আমাদের? 2 অঙ্কের যে সংখ্যাটি, সেই সংখ্যাটি সমান হয়ে যাবে 10 গুণিত দশক প্লাস একক। তার মানে এটা হচ্ছে 10x প্লাস x প্লাস 6, মানে 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটি। এরপরে বলেছে কি না, সংখ্যা অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। শর্তানুসারে কি লিখতে পারবো? অতএব শর্তানুসারে লিখতে পারবো সংখ্যা দুটির গুণফল, মানে অঙ্ক দুটির গুণফল। সংখ্যা দুটি, এই অঙ্ক দুটির গুণফল কি হবে? এই দুটো অঙ্ক দুটির গুণফল হবে x ইন্টু এক্স প্লাস 6। এর সঙ্গে সমান হবে কে না, বলেছে যে সংখ্যাটির থেকে 12 কম। এই যে গুণফলটা, এই যে সংখ্যাটা তার থেকে 12 কম, এখান থেকে 12 মাইনাস করে দেবো, তাহলে আমাদের এর সঙ্গে সমান হয়ে যাবে। যেহেতু গুণফলটা এর থেকে 12 কম, তাহলে এর থেকে যদি 12 বিয়োগ করে দিই সেটার সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখবো 11x প্লাস 6 মাইনাস 12, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখান থেকে পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 6x সমান 11x মাইনাস 6। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x মাইনাস 6 প্লাস 6 সমান 0। এখান থেকে পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এইটা হবে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। খুব ইন্টারেস্টিং অঙ্ক, দেখো বুঝতে পারছো কিনা। আমাদের আর একটি সমীকরণ গঠন করে সমাধান করা বাকি আছে, আমরা ওটা করে নিয়ে আজকের ক্লাসটা শেষ করব, কারণ আজ বেশ কয়েকটা অঙ্ক হয়েছে, অসুবিধা নেই, প্রায় 7টা হয়েছে, 8টা হবে। এটা নিয়ে আস্তে আস্তে ক্লাসে হয়তো অঙ্কের সংখ্যা বাড়বে, এখন আপাতত কম কম দিয়ে শুরুটা করছি। আচ্ছা, নেটওয়ার্কের একটা ইস্যু হয়েছিল, দেখো তো নেটওয়ার্কটা ক্লিয়ার হয়েছে কিনা এখন। যারা আছো লাইভে আমাকে একটু কমেন্ট করে জানাও। লাইভে যারা আছো তারা একটু আমাকে কমেন্ট করে জানাও। একটা সিগন্যালের প্রবলেম হয়েছে নেটওয়ার্কের, সেই নেটওয়ার্কের প্রবলেমটা সলভ হয়েছে কিনা দেখো। নেটওয়ার্কের প্রবলেমটা সলভ হয়েছে তাই তো? সব তো কি বলছো? হ্যাঁ বলছো, তার মানে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আগের অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে সব, যা করিয়েছি 7 পর্যন্ত? ঠিক আছে, তাহলে মোটামুটি শুরু করি 8এরটা। 8এরটায় যেটা বলা আছে যে একটা আয়তাকার মাঠ, এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য বলা আছে সম্ভবত 45 মিটার, আর প্রস্থ বলা আছে, ভিতর দিকে লিখি, এটা বলা আছে 45 মিটার, আর এটা বলা আছে 40 মিটার। ঠিক আছে, এরপরে ওই মাঠের, খেলার মাঠ আয়তক্ষেত্রাকার, খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া রাস্তা আছে, চারপাশে রাস্তা আছে কিন্তু মাঠটার বাইরের চারপাশে এইভাবে রাস্তাটা আছে সমান চওড়া। আমার ছবিতে হয়তো সমান হচ্ছে না, কিন্তু মনে মনে ধরে নিতে হবে রাস্তাটা সমান চওড়া। ঠিক আছে, এবং কতটা চওড়া, এই চওড়া জায়গাটাই হয়তো আমাদের বের করতে হবে এখানে। হয়তো এই জন্যই বলছি, প্রশ্নে তো ক্লিয়ার করে বলা নেই, প্রশ্ন অনেক রকম হতে পারে। তো যদি আমরা এই এক্সটা বের করতে পারি, বাকি যা যা প্রশ্ন দিবে উত্তর বার করতে পারবো। আমরা ধরে নিচ্ছি যে রাস্তাটা x মিটার চওড়া। ঠিক আছে, এখন এই যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল কিন্তু বলে দেওয়া আছে, রাস্তাটার ক্ষেত্রফল আমাদেরকে বলে দেওয়া আছে 450 বর্গ মিটার। তাহলে
যা যা কন্ডিশন দেওয়া আছে তার উপর ভিত্তি করে আমরা কি রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো? হ্যাঁ পারবো। কি করে পারবো না, আমরা এই যে মাঠটা, ভিতরের যে মাঠটা, সেই মাঠটার ক্ষেত্রফল বের করব প্রথমে, আর রাস্তা সহ এই যে জায়গাটা, টোটাল জায়গাটাও কিন্তু একটা আয়তক্ষেত্র, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ যদি জানি তাহলে টোটাল জায়গাটার ক্ষেত্রফল বের করতে পারবো, রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল বের করতে পারবো। রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে চলে আসবে। সেখান থেকে আমরা এই যে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার, এটাকে সমান করে দিলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, বা আমরা ওখান থেকে সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো তাহলে মনে করি রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে। তাহলে অতএব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য সমান কত হবে? মাঠের দৈর্ঘ্য ছিল 45, এইদিকে x বাড়বে, এদিকে x বাড়বে, তাহলে হবে 45 প্লাস 2x মিটার। আচ্ছা, রাস্তা সহ মাঠের প্রস্থ কত হবে? প্রস্থ কত ছিল? 40, এদিকে x বাড়বে, এদিকে x বাড়বে, আবার 40 প্লাস 2x এত মিটার। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হবে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা এই টোটাল জায়গাটা, রাস্তা প্লাস মাঠ, রাস্তা সহ পুরো যে অংশটা, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। আচ্ছা, শুধু মাঠের ক্ষেত্রফল কত? মাঠের ক্ষেত্রফল তো এখানে রাস্তা সহ মাঠের যখন ক্ষেত্রফল বের করেছি, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করেছি, তাই ক্ষেত্রফল পেয়ে গেছি। আবার মাঠটা, শুধু মাঠটা, সেটা আয়তাকার বলাই আছে, তাহলে শুধু মাঠের ক্ষেত্রফল পাবো। রাস্তা বাদে, বা শুধু মাঠ বললেও হবে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে? এটা হবে 45 গুণিত 40, দৈর্ঘ্য গুণিত প্রস্থ এত বর্গ মিটার। ঠিক আছে, এবার রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো না, মোট টোটাল ক্ষেত্রফলটা থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমরা এখানে তাহলে লিখবো, অতএব শর্তানুসারে কি হবে না, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, অর্থাৎ রাস্তা সহ মাঠের যে ক্ষেত্রফল, তার থেকে মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিচ্ছি 45 গুণিত 40, এইটা সমান হয়ে যাবে 450। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এইটা, তার থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, সেটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আর আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450, তাহলে ওই রাস্তার ক্ষেত্রফলের সঙ্গে 450 সমান হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। এখানে যে অংশটা, যে জায়গাটা আছে তাতে হবে না, আমরা এই বাম পাশটাতে করছি, দেখো ভালো করে। এখানে তাহলে যদি গুণফলটা করি, আমাদের কি হচ্ছে, 45 গুণিত 40, এটা রেখে দিচ্ছি, গুণ করছি না, কারণ একটা অংশ এরকম আছে, কেটে যাবে। তারপরে 45-এর সঙ্গে 2x গুণ করলে 45 দুগুণে 90x, প্লাস 2x এর সঙ্গে 40 গুণ করলে 40 দুগুণে 80x, তারপরে 2x আর 2x এ গুণ করলে প্লাস 4x স্কোয়ার, মাইনাস এইদিকে আছে 45 গুণিত 40, গুণ করেও দিতে পারো, গুণ দেওয়ার দরকার নেই, যেহেতু কেটে যাবে ওটা আমাদের, সেই জন্য গুণ করিনি। ডান দিকে থাকছে 450, এই 45 গুণিত 40 আর এই 45 গুণিত 40 কেটে যাচ্ছে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, ব্যাস। তাহলে এখান থেকে পাচ্ছি এটা কত, 4x স্কোয়ার, আর এখানে 90 আর 80 হচ্ছে 170x, সমান
আমার ডান দিকে থাকছে 450, এটাকে বাম দিকে নিয়ে চলে আসি, -450 হয়ে যাবে, প্লাসটা সমান ডান দিকে 0। ব্যাস, এরপরে এটাকে 2 দিয়ে কিন্তু ভাগ করা যাবে, কারণ এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। এটা হয়ে যাচ্ছে 2x² প্লাস এটা হচ্ছে 85x মাইনাস 225, 450-এর অর্ধেক 225 সমান 0। অর্থাৎ 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এইটা হয়ে যাচ্ছে আমাদের যে সমস্যাটা দেওয়া ছিল মাঠের বা রাস্তার ক্ষেত্রফল সংক্রান্ত, তার নির্ণেয় সমীকরণ। ব্যাস, আমাদের কোষে দেখি যে 1.1, সেই কোষে দেখি 1.1-এর সমীকরণ যে গঠন করতে বলেছিল, সেই সমীকরণ গঠনগুলো আমাদের শেষ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর এখানে আমাদের আগের দিন করেছিলাম 5-এর দাগ পর্যন্ত, 6-এর দাগটা শেষ করলাম। আগের দিন অনেক অঙ্ক হয়েছিল, আজ অঙ্ক কম হয়েছে তুলনামূলকভাবে, কিন্তু অঙ্ক কম হলেও এগুলো একটু বড় অঙ্ক, করতে সময় লেগেছে লিখে লিখে, তার জন্য সময় কম লেগেছে। এবং এগুলো করে আমরা সমীকরণটা গঠন করেছি আর সমাধান করিনি। এগুলো পরবর্তীকালে যখন সমাধান শিখে যাব, এগুলো সমাধান করে নেব, তাহলে এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। এরকম প্রশ্ন পরীক্ষায় পড়লে আমরা সহজেই করতে পারবো। পরবর্তী ক্লাসে, আমাদের পরবর্তী ক্লাস হবে আগামী মঙ্গলবার রাত্রি 9টার সময়। আগামী ক্লাসে আমরা বীজ, কোন দ্বিঘাত সমীকরণের, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ সম্পর্কে আলোচনা করব, এবং সেখানে কিভাবে কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারবো সেটা শিখবো, এবং বেশ কিছু সমীকরণের, দ্বিঘাত সমীকরণের আমরা সমাধান করব। আশা করি আজ ক্লাসে যেগুলো আলোচনা করেছি বুঝতে পেরেছো। যদি কারো বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, সেই সমস্যা আমাকে অবশ্যই জানাবে, কিভাবে সেই সমস্যার সমাধান করা যাবে দেখব। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ক্লাসের যে টাইমিংটা, এটা নিয়ে কয়েকজনের প্রবলেম হচ্ছে, আমাকে কয়েকজন বলেছে। তো দেখছি সেই প্রবলেমটা যদি সলভ করা যায় কোনোভাবে। তাদের দাবি যে মঙ্গল বৃহস্পতি প্রবলেম হচ্ছে, বুধ শুক্র হলে বা বুধ বা বুধ শুক্র হলে ভালো হয়। সেটা কতটা কি করা যায় অবশ্যই চিন্তা ভাবনা করব। পড়াশোনা করো, ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমার সাধ্যের মধ্যে যা শেখানোর বোঝানোর অবশ্যই বুঝিয়ে দেবো, এবং যে ধরনের হেল্প আমি করে থাকি, আগেও করেছি অনেককে, সেই ধরনের হেল্প আমার কাছ থেকে পাবে। শুধু ভিডিওগুলো দেখো বা লাইভ ক্লাসে অংশগ্রহণ করো। কোনো সমস্যা থাকলে বলো। বারবার বলছি, তোমরা ওপারে আসো, আমি এপারে আছি। তোমাদের সমস্যাটা আমি বুঝতে পারবো না, তোমাদের সমস্যা আমাকে বলতে হবে। আমি অবশ্যই আমার মতো করে সমস্যার সমাধান করার চেষ্টা করব। মাঝে মাঝে নেটওয়ার্কের টুকটাক প্রবলেম হবে, যেমন আজ একবার হয়েছিল। সেই প্রবলেমগুলো কাটিয়ে উঠে ক্লাসগুলো করতে হবে। এবং অনেক সময় হয়তো বোর্ড দেখা যাবে না, সাউন্ড শোনা যাবে না, সঙ্গে সঙ্গে কমেন্টে আমাকে জানাতে হবে। মাঝে মাঝে কমেন্ট চেক করব, তখন আমি সেগুলো সেইভাবে সলভ করার চেষ্টা করব। ওকে, গুড নাইট।